আচ্ছা, আমরা তো ওই এ বাবা, এর রঙটা এরম হয়ে গেল কি করে? এই রঙটা থাক, আচ্ছা এই রঙটা থাক। আমরা আগে দিন কোশ্চেন নাম্বার 8 অবধি করেছিলাম, সেকশন ডি, যেটা কুইনোলিন আইসোকুইনোলিনের পার্ট, যেটা সেই পার্টটা, সেই পার্টটাতে আমরা কোশ্চেন নাম্বার 9 অবধি করেছিলাম। তা আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 অবধি করেছিলাম, কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করব। এই পার্টটা ছোট আছে, এটা বেশি সময়ও লাগবে না, চট করে দেখে নিই কী বলছে। এই কোশ্চেনটা কয়েকবার দিয়েছে, একটা অ্যানিলিনের সাথে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটের রিয়াকশান, এবং সেটা দুটো কন্ডিশানে। একবার হচ্ছে লেস দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশান করার পর সেটাকে 260 ডিগ্রিতে গরম করছে, আরেকবার 140 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশান করার পর সেটাকে আবার 260 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করছে। তো যখন লোয়ার টেম্পারেচারে রিয়াকশান হয় তখন সব রিয়াকশান হতে পারে না, সব কটা মোডে রিয়াকশান হতে পারে না। যে মোডটা অ্যাক্টিভেশন এনার্জি কম সেই মোডটাতে রিয়াকশানটা হয়। সেই রিয়াকশানটা সবসময়ই ফাস্টার। তুমি লো টেম্পারেচারে রিয়াকশান করলেও সেই রিয়াকশান ফাস্টার, হাই টেম্পারেচারে রিয়াকশান করলেও সেই রিয়াকশান ফাস্টার। কিন্তু যদি এরকম দুটো পাথওয়ে থাকে যেখানে একটা পাথওয়েতে অ্যাক্টিভেশন এনার্জি অন্যটার তুলনায় সিগনিফিক্যান্টলি কম, তাহলে লো টেম্পারেচারে মেজর প্রোডাক্টটা ওই লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির পাথওয়ে থেকেই আসে, এবং এই জিনিসটাকে আমরা বলে থাকি কাইনেটিক কন্ট্রোল। এটা মনে আছে? আমরা পড়েছিলাম যে দুরকম কন্ট্রোল হতে পারে। এক হচ্ছে তুমি হাই টেম্পারেচার কিংবা অনেকক্ষণ ধরে যদি রিয়াকশান করো তাহলে ইভেনচুয়ালি সব রিয়াকশানই ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, বা দুটো যদি প্রোডাক্ট তৈরি হয়, এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে সি তৈরি হচ্ছে, বি আর সি নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়েট করতে পারে যদি তুমি তাকে এনাফ টাইম দাও কিংবা এনাফ টেম্পারেচার দাও, এনাফ এনার্জি দাও। সেই সিচুয়েশান যদি হয় তাহলে বি আর সির মধ্যে থার্মোডাইনামিক্যালি যেটা মোর স্টেবল সেটা তখন মেজর প্রোডাক্ট হয়ে দেখা দেবে, এবং সেটাকে আমরা বলে থাকি থার্মোডাইনামিক কন্ট্রোল। কিন্তু যখন আমরা লো টেম্পারেচারে রিয়াকশান করছি বা কম টাইমে ভীষণ কুইকলি রিয়াকশানটাকে কোয়েঞ্চ করে দিচ্ছি, রিয়াকশানটাকে শেষ করে দিচ্ছি, তখন রিয়াকশানটা কিন্তু মানে দুটো প্রোডাক্ট নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে যাওয়ার সুযোগ পায় না। এবং কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা নির্ভর করে যে এই বি আর সি তৈরি হওয়ার জন্য যে রেসপেক্টিভ ট্রানজিশন স্টেটগুলো আছে তার মধ্যে যে ট্রানজিশন স্টেটটা লোয়ার সেটাই ফাস্টার রেটে অ্যাক্সেস করে এবং সেইটাই মেজর প্রোডাক্ট হয়। এটাকে আমরা কাইনেটিক কন্ট্রোল বলি। আর যখন বিআরসির দুটো অল্টারনেটিভ বা কম্পিটিটিভ প্রোডাক্টের মধ্যে যখন ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে তখন থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল প্রোডাক্টটা যখন মেজর হচ্ছে সেটাকে আমরা বলছি থার্মোডাইনামিক প্রোডাক্ট। এটা সেইটারই প্রশ্ন। ফাইনাল যে 260 ডিগ্রি সেন্টিগ্রেডটা আছে সেটা রিয়াকশনের একটা সেকেন্ড পার্ট, কিন্তু প্রথমে একবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রিয়াকশন করা হচ্ছে আর একবার 140 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করা হচ্ছে। এবং তোমার কাছে যে সাবস্ট্রেটটা আছে সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটের দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে, তুমি বলতে পারবে কোন কোন জায়গায়? কোন জায়গায় আছে ইলেকট্রোফিলিক সাইটটা? দুটো ইউনিক, দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটের। মানে আরও আছে কিন্তু দুটো ইলেকট্রোফিলিক সাইট খুব মেজর ইলেকট্রোফিলিক সাইট। সে দুটো কোথায়? হ্যাঁ, এবং কার্বনিলগুলো কি সিমেট্রিক্যাল? একটা হচ্ছে এস্টার, আরেকটা কি কিটোন। এবার প্রশ্ন হচ্ছে কোনটা মোর ইলেকট্রোফিলিক? অবভিয়াসলি কিটোনটাই হবে, ঠিক। তাহলে যখন রিয়াকশান লো টেম্পারেচারে রিয়াকশান করা হচ্ছে কাইনেটিক কন্ট্রোল, তখন যেটা মোর রিয়াক্টিভ সাইট সেখানে রিয়াকশানটা ডমিনেট করবে। তার মানে এইখান থেকে এটা নিউক্লিওফিলিক অ্যাটাক এখানে করার কথা, করে এখানে ওইচ হওয়ার কথা। তারপরে এই জায়গায় যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন বেরিয়ে এখান থেকে ওইচ বেরিয়ে জল বেরিয়ে এখানে ডাবল বন্ড হওয়ার কথা। দেখো তো প্রোডাক্টটা দেখা যাচ্ছে, চিনতে পারছো? এই হচ্ছে তোমার প্রোডাক্ট। এইবার তুমি এই রিয়াকশানটাকে ডাউথার্ম বলে, ডাউ কেমিক্যাল কোম্পানির একটা স্পেশালিটি সলভেন্ট আছে যেটা হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে, সেরকম একটা সলভেন্টের মধ্যে 260 ডিগ্রি সেন্টিগ্রেডে ওকে তুলে দিয়েছো, টেম্পারেচার তুলে ওকে বসিয়ে দিয়েছো।
তাহলে এবারে রিং ক্লোজ করছে। আচ্ছা তুমি আমাকে এই কথাটা বলো তো যে এই জিনিসটা কি করে তৈরি হলো এখান থেকে, মেকানিস্টিক্যালি এক্সপ্লেন করো তো যে এইখান থেকে এইটা কি করে হলো। এই পজিশনটা এই এনএইচ এর রেসপেক্টে অর্থ তো একদমই তাই, ঠিক। এই না এনএইচ এর রেসপেক্টে এটা অর্থ পজিশন। তাহলে নাইট্রোজেন এখানে যদি ইলেকট্রন পুশ করে তাহলে এর এখানে গিয়ে অ্যাটাক করতে কোনো অসুবিধে নেই। যদি অ্যাটাক করে তাহলে এটা খুললো। আচ্ছা খোলার পর ওকে দেখতে হবে যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের কোনো লিভিং গ্রুপ আছে কি না। এইখানটায় ছিল না, আমরা যখন এই দিকটায় দেখছি এখানে কোনো লিভিং গ্রুপ সেই অর্থে ছিল না, কিন্তু এখানে একটা লিভিং গ্রুপ আছে না, ওইটি। তাহলে ওইটি মাইনাস বেরিয়ে যাবে। তাহলে ওইটি মাইনাস যদি বেরিয়ে যায় তাহলে আমরা এইটা পাবো, এখান থেকে বেরিয়ে গেলে তার মানে রিংটা ক্লোজ করলো এবং এইখানে কি আছে তাহলে কার্বনিল সি ডাবল বন্ডেড ও। এইখানটায় কিন্তু তোমার একটা ডাবল বন্ড আছে এবং এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটা এবার টটোমেরিক চেঞ্জের মাধ্যমে এই কার্বনিলের মাথায় গিয়ে উঠবে, এইখানে ডাবল বন্ড আসবে, এইখানে ডাবল বন্ড আসবে, এখানকার ডাবল বন্ড ডিসঅ্যাপিয়ার করে যাবে। বুঝতে পারলে না পারলে না? একে দেখাবো, একে দেখাই। এই ছিল তোমার, এই ছিল রিং জুড়ে গেছে, ঠিক আছে। রিংটা জুড়ে যাওয়ার পর এটা দেখা যাচ্ছে, আর একটু বড় করবো, এবার দেখতে পাচ্ছ এখানে ডাবল বন্ড, এবার এনএইচ, আর এখানে একটা মিথাইলও ছিল, ওই ইথাইল অ্যাসিটেটের যে সিওএমই গ্রুপ তার মিথাইল। এবার এইখান থেকে এইটা তৈরি হচ্ছে, বলো কিভাবে হচ্ছে। এটা কিভাবে হলো বলো, এটা কি? টটোমারিজম, সিম্পল, তাই না? টটোমারিজম তো এই যে এটা এখানে গেল, এ উঠে গেল, আর এখানে গেল, হয়েছে না হয়নি বলো? তাহলে তুমি এই যে কম্পাউন্ডটা পেলে সেটার নামটা বলতে পারবে? এই যে কম্পাউন্ডটা যেটা টটোমেরিক ফর্মটা, যেটা অ্যারোমেটিক ফর্মটা, এটা কুইনোলিন ডেরিভেটিভ। কত নম্বর পজিশনে দুই কত নম্বর পজিশনে মিথাইলটা আছে? C2 তাই তো, 2 মিথাইল তাই তো। আর ওইটা যে পজিশন আছে সেটার কত নম্বর পজিশন? হুম তার মানে 2 মিথাইল 4 হাইড্রক্সি কুইনোলিন, বা তার এই টটোমেরিক ফর্মটাও এক্সিস্ট করতে পারে, কারণ বেঞ্জিন রিংয়ের অ্যারোমেটিসিটি তো স্টিল প্রিজার্ভড হচ্ছে, পিরিডিন রিংয়ের অ্যারোমেটিসিটিটা নষ্ট হচ্ছে, বাট দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বোঝা গেল কি বললাম? রিয়াকশনটা বুঝলে? তাহলে সব মুছে দিচ্ছি দেখো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আছে? পরেরটায় যাই। পরেরটায় বক্তব্য হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশান করা হলো, তার মানে টেম্পারেচার অনেক তুলে দিয়েছে। তাহলে এবার থার্মোডাইনামিক কন্ট্রোল হবে। এবার খেয়াল করে দেখো, যদি ও কার্বনিল কিটো কার্বনিলে অ্যাটাক না করে যদি এস্টার কার্বনিলে অ্যাটাক করে এবং সেখান থেকে যদি ইভেনচুয়ালি একটা অ্যাডিশান এলিমিনেশান হয়, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের তফাতটা কি বলো দেখি। হ্যাঁ সেটা তো মেকানিজম হলো, আমি প্রোডাক্টের চেহারাতে তফাতটা বলতে চাইছি। তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে একটা কার্বনিল আছে আর একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে যারা কনজুগেটেড। এখানে একটা কার্বনিল আছে কিটো কার্বনিল, এখানে একটা কার্বনিল আছে অ্যামাইড কার্বনিল, তা সি ডাবল বন্ডেড ও একটা এখানে বেশি আছে তাই তো, এই কম্পাউন্ডটাতে একটা সি ডাবল বন্ডেডও বেশি আছে তাই তো। তা আর এখানে কি আছে, একটা অ্যাডিশনাল সি ডাবল বন্ডেড সি আছে। কোনটা স্ট্রঙ্গার বন্ড, সি ডাবল বন্ডেড সি না সি ডাবল বন্ডেড ও? তা কার্বনিল যদি স্ট্রঙ্গার বন্ড হয়
তাহলে তোমাকে যদি বলে যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে আপনি কোনটাকে তাহলে মোর স্টেবল বলবেন, তাহলে তার উত্তর কি হবে? যেটাতে সি ডাবল বন্ডেড ও রয়েছে। হ্যাঁ, তার মানে এটা মোর স্টেবল, তার মানে এটা টিসিপি, তাহলে হাই টেম্পারেচার এটা তৈরি হতেই পারে। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিক ঠিক। স্যার। তার মানে এইখানে রিয়াকশানটা ইজ গাইডেড বাই ইলেকট্রোফিলিসিটি অফ কিটোকার্বনিল, আর এইখানে রিয়াকশানটা গাইডেড বাই প্রিজার্ভেশন অফ দি মোর এনার্জেটিক অর মোর স্টেবল বলা উচিত, মোর স্টেবল কার্বনিল বন্ড সি ডাবল বন্ডেড ও, because this product is thermodynamically more stable than the alternative product which does not feature this additional carbonyl bond. ঠিক আছে তো? এই অবধি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে পরের অংশটা দেখো। এবার এটা থেকে এটা কি করে হচ্ছে বলো দেখি, কি করে হচ্ছে? এবং টু বি অনেস্ট এই জায়গাটাতে দেখো, খেয়াল করে দেখো, আমি এখানটায় একটু একটা ব্র্যাকেটে অ্যাসিড লিখেছি, এখানে যদি একটু অ্যাসিড না দাও তাহলে রিয়াকশনটা প্রবাবলি হবে না। স্যার এখানে ফার্স্ট স্টেপটা নাইট্রোজেনের থ্রু ইলেকট্রন পেয়ার পুষ্প ফিরে রাখতে হবে। হ্যাঁ, এখানে অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল। এখানে কি কোনো লিভিং গ্রুপ আছে? এটা কি লিভিং গ্রুপ? না। এটা লিভিং গ্রুপ নয়, তার মানে এই জিনিসটা তৈরি হবে সিগমা কমপ্লেক্সটার, মানে সিগমা কমপ্লেক্স তো হবে। সিগমা কমপ্লেক্স হওয়ার পর আমি তার পরের অংশটা বলছি। মানে ধরে নিই যে সিগমা কমপ্লেক্স এবার অ্যারোমাটাইজ করে গেছে, তার যা যা করার ছিল, যতটুকুনি যা করার ছিল সে করে ফেলেছে। তার মানে এবার ছিল তোমার এখানে এনএইচ, এইখানটায় হচ্ছে কার্বনিল, একটা সেকেন্ড কার্বনিলটা, এইখানে একটা কার্বনিল ছিল, তুমি সেখানে অ্যাটাক করে বসে আছো, তাহলে এখানটায় হয়ে গেছে মিথাইল, আর এখানে হয়ে গেছে ওএইচ, তাই তো? এবার এই রিয়াকশানে তোমাকে বলেছিলাম অ্যাসিড লাগবে, অ্যাসিডটা এই জন্য লাগবে। এবার এই মিডিয়ামে যদি অ্যাসিড থাকে, এটা বেনজাইলিক পজিশন তো, দেখো তো খেয়াল করে এই পজিশনটা, হ্যাঁ স্যার। তাহলে বেনজাইলিক পজিশনে ডিহাইড্রেশন পসিবল তো? এবং খেয়াল করো, হ্যাঁ স্যার। খেয়াল করো এই হাইড্রোজেনটা কিন্তু বেশ অ্যাসিডিক, কেন বলো তো? পাশে 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 কে আছে? কার্বনিল আছে না, পাশে সি ডাবল বন্ডেডও আছে, আলফা, আলফার তো আলফা টু দ্য কার্বনিল না, জানতো। আলফা টু দ্য হ্যাঁ স্যার। কার্বনিল, হ্যাঁ। তাহলে ও ডিহাইড্রেশন ইজ কোয়াইট পসিবল, এবং ডিহাইড্রেশন এখানে হবে। হলে যেটা তুমি পাবে সেটা হলো এইটা, দেখো তো, আর দুটো হাইড্রোজেন ছিল ওখানে, তার মানে একটা চলে যাবে, এইখানে ডাবল বন্ড পড়লো, আর এইখানে মিথাইল রয়ে গেল। এইবার তুমি আমাকে বলো যে এইখান থেকে আমি ফাইনাল প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে এইটা। ফাইনাল প্রোডাক্ট ইজ অবভিয়াসলি দিস ওয়ান, টু হাইড্রক্সি, হ্যাঁ, টু হাইড্রক্সি ফোর মিথাইল। তো এটা কী করে হবে? এটা কী করে হবে বলো? নাইট্রোজেনের লোন পেয়ার করবে। না, নাইট্রোজেন অনুপাতি করতে হবে না, ওসব কিছু দরকার নেই, অটোমেটিক চেঞ্জ করে দাও। এনএইচ বন্ড ভাঙো, সিএন ডাবল বন্ড তৈরি করো, সি ডাবল বন্ডেডও ভাঙো, ওইচ সিঙ্গেল বন্ড তৈরি করো, যেরকম কিটো এনল টোটোমারিজম হয় সেখানে এরকম এটাও হবে, এটাও হতে পারে। নর্মালি অ্যামাইডে এই ধরনের টোটোমারিজম আমরা দেখতে পাই না, কারণ এনএইচের লোন, নাইট্রোজেনের লোন পেয়ার কার্বনিলকে স্টেবিলাইজ করে, তো এখানে তো অ্যারোমেটিসিটি একটা ফ্যাক্টর তো বটেই। হলো? তাহলে এটা হলো। হ্যাঁ স্যার। পরেরটায় যাব, এটা কিন্তু করে দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল 8 পেজ 78, দেখে নাও। স্টাডি মেটেরিয়াল 8 পেজ 78 দেখে নিই। পেজ 76, 77, 78, এ দেখো, আনসিমেট্রিক্যাল 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড নিলে, বিটা কিটো এস্টার নিলে রিজিও সিলেক্টিভিটি ইস্যু হবে। কোথায় অ্যাটাক করবে? এস্টারে অ্যাটাক করবে কি কিটোতে অ্যাটাক করবে? কোথায় হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে রিয়াকশান কন্ডিশনের ওপর। হয়েছে? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ইনফ্যাক্ট দেখো এখানে কন্ডিশনটা দেখো, খেয়াল করো,
কাইনেটিক কন্ট্রোলের কন্ডিশনটা দেখো, রুম টেম্পারেচারে রিয়াকশন করছে, যেটা তোমাকে কোশ্চেনে বলেছে লেস দ্যান 100°C। তো ওটাকে কাইনেটিক কন্ট্রোলই ধরতে হবে, কারণ তার এগেনস্টে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে 140°C, তার মানে দ্যাট মাস্ট বি thermodynamic control. So the lower temperature, that is less than 100°C, that must be the kinetic control. পরেরটা যাই। কি বলেছে, বিটা ফিনাইল ইথাইলামিন থেকে আইসোকুইনোলিন বানাও। তা বিটা ফিনাইল ইথাইলামিন মানে এইটা যদি আইসোকুইনোলিন নিউক্লিয়াস হয় তাহলে আমার একটা সিঙ্গেল কার্বন ইলেকট্রোফাইল লাগবে, কারণ বিটা ফিনাইল ইথাইলামিন এই পার্টটা এই অংশটাকে সাপ্লাই করে দেবে। তো বিটা ফিনাইল ইথাইলামিন এইটা তো। আচ্ছা, এটা কি বিটা ফিনাইল কেন বলছে? এটা কি বিটা ফিনাইল বলছে কেন? মানে বিটা কেন? বিটা কোন কার্বনটা? গ্রুপের রেসপেক্টে ওটা বিটা পজিশন। হ্যাঁ, মানে NH2 গ্রুপের রেসপেক্টে এই পজিশনটা কি পজিশন? আলফা। হ্যাঁ, তাহলে এইটা কি পজিশন? বিটা। বিটাতে ফিনাইল আছে, তার নাম হচ্ছে বিটা ফিনাইল ইথাইলামিন। এই কোশ্চেনটা তোমাদের ওইভাবে নাও দিতে পারে, তার কারণ এটা বেসিক্যালি আগে যখন সিলেবাসে অনেকগুলো নেম রিয়াকশান ছিল কুইনোলিন আইসোকুইনোলিনের, তার মধ্যে একটা নেম রিয়াকশান ছিল পিকটেট স্প্যাংলার সিনথেসিস। সেটা তোমার সিলেবাসে এখন আর নেই, CBCS সিলেবাসে আর নেই। সেই জন্য আমি স্টাডি মেটেরিয়ালে এটা লিখিও নি, কিন্তু তোমার কাছে যদি স্টাডি গাইডের ভলিউম 5 থাকে তাহলে তার পেজ নাম্বার 777-এ এটা করে দেওয়া আছে। হাউএভার আমি এখানে এটা সলভও করে দিয়েছি, কারণ জাস্ট যে কেমিস্ট্রিটা আছে সেই কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি ফেয়ারলি ইজি কেমিস্ট্রি। সেই জন্য এখানে তোমাকে এই কম্পাউন্ডগুলো দিয়ে এখানে এটা মিসিং করে এটা A, তারপর এটা B, তারপর এটা C করে কেউ যদি দিয়ে দেয় তাহলে তুমি একেবারে কন্টেস্ট করতে পারো না যে আমার পিকটেট স্প্যাংলার সিনথেসিস নেই, আমি এটা পারবো কী করে, এটা বলাটাও ঠিক না সেটা, কারণ নর্মাল কেমিস্ট্রি কাজে লাগিয়েই তোমার এটা হয়ে যাওয়া উচিত। একটা প্রাইমারি অ্যামিনের মধ্যে যদি কেউ একটা ইয়ে দেয়, একটা সে ফর এক্সাম্পল একটা যদি অ্যালডিহাইড দেয়, তাহলে কী রিয়াকশান তুমি এক্সপেক্ট করো? নাইট্রোজেন নিউক্লিওফাইলের সঙ্গে একটা অ্যাডিশন এলিমিনেশন হয়ে একটা C+N তৈরি হবে, তো একটা ইমিন লিঙ্কেজ তৈরি হয় না? যেরকম তুমি যদি ধরো প্রাইমারি অ্যামিন না দিয়ে যদি তুমি হাইড্রক্সিল অ্যামিন দিতে তাহলে অক্সিম হতো, যদি হাইড্রাজিন দিতে তাহলে হাইড্রাজোন হতো, যদি ফিনাইল হাইড্রাজিন দিতে তাহলে ফিনাইল হাইড্রাজোন হতো, তাই হতো তো। তো এখানে তুমি প্রাইমারি অ্যামিন দিয়েছো আর ফর্মালডিহাইড দিয়েছো, তাহলে খেয়াল করে দেখো এখানে ইমিন লিঙ্কেজ তৈরি হয়েছে, দেখো হয়েছে, ইমিন হয়েছে তো, ইমিন লিঙ্কেজ হয়নি? আচ্ছা, এবার ক্ষেত্রের মধ্যে অ্যাসিড দিয়ে হিট করেছে, বলো এই রিয়াকশনটা বলো দেখি কী করে হলো। অ্যাসিড দিয়ে হিট করাতে এইটা হয়ে গেছে, কী করে হলো বলো দেখি। হ্যাঁ ঠিকই, তুমি ঠিকই বলছো। এবার একটু এক্সপ্লেন করো, আর একটু ইলাবোরেট করো। অ্যাসিড দিলে ফার্স্টে প্রোটনেশনটা কোথায় হবে? নাইট্রোজেনের উপরে। কারেক্ট, তার মানে এখানটায় এই নাইট্রোজেনের উপরে প্রোটনেশন হয়ে এটা প্লাস হয়ে গেল। এবার কি হবে? এই কার্বনটা তার মানে ইলেকট্রোফিলিক হয়ে গেছে, তাই তো, ইমিনিয়াম হয়ে গেছে, রিং ক্লোজ করবে, এখানে এলো সিগমা কমপ্লেক্স হলো, তার মানে তোমার এই বন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। সিগমা কমপ্লেক্সের ন্যাচারাল ফেট হচ্ছে অ্যারোমেটিসিটি রিগেন করবে, অ্যারোমেটিসিটি রিগেন করার পর তোমার এই কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। এটা তোমার এই রিয়াকশানটা কি তোমার অজানা রিয়াকশান? তাহলে এটা তো দিতেই পারে। আচ্ছা, তারপরে এইটা কি হচ্ছে? প্যারাডিয়াম চারকোল দিয়ে হিট করে দিচ্ছে, রিং অ্যারোমেটাইজ করে যাচ্ছে, তার মানে ডিহাইড্রোজেনেশন। আমরা এটা জানি তো যে ক্যাটালিস্ট ফরওয়ার্ড ডিরেকশানকে ক্যাটালাইজ করে সেই একই ক্যাটালিস্ট ব্যাকওয়ার্ড ডিরেকশানকেও ক্যাটালাইজ করে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের হাইড্রোজেনেশনের জন্য যদি আমরা প্যালাডিয়াম চারকোল ব্যবহার করে থাকি তাহলে ওই একই ক্যাটালিস্ট আমাদের পোটেনশিয়াল সাবস্ট্রেট থেকে পাশাপাশি দুটো কার্বন থেকে হাইড্রোজেনকে বের করে সেখানে অ্যালকিন টাইপ লিঙ্কেজ তৈরি করতেই পারে। এখানে ড্রাইভিং ফোর্সটা কি? ডিহাইড্রোজেনেশনের ড্রাইভিং ফোর্স রিং অ্যারোমেটাইজেশন। অবভিয়াসলি রিং তো অ্যারোমেটাইজ করে যাচ্ছে। তোমার এই পার্টটাতে শুধু বেঞ্জিন রিংটা অ্যারোমেটিক ছিল, আর এই পার্টে তুমি যে আইসোকুইনোলিন পেয়েছো সেটাতে হোল রিং, হোল বাইসাইক্লিক কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। তাহলে এটা না হওয়ার কিছু নেই। এবং এই জিনিস তো আমরা কোথায় দেখেছি, মানে বারবার দেখেছি। কোথায় দেখেছি ওটা?
এরকম প্যালাডিয়াম চারকোল বা সেলেনিয়াম দিয়ে হিট করে দেয় ফাইনাল স্টেপে গিয়ে। আমরাই পড়েছি, এই সেমিস্টারেই পড়েছি, কোথায় দেখেছি? বর্ধন সেনগুপ্ত সিনথেসিস, হাওয়ার্ড সিনথেসিস, সে কত আছে, কত এক্সাম্পল রয়েছে, তাই না? পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মানে একটা সিনথেসিসের ফিনিশিং টাচ তো ওটাই। একটা সরি একটা হাইড্রোজেনেটেড পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা পার্শিয়ালি হাইড্রোজেনেটেড জিনিস পায় বিভিন্ন সিনথেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে, তারপর সেটাকে ডিহাইড্রোজেনেট করে দেয়। এমনকি আমরা এটাও দেখেছি যে রিং জাংচার থেকে CO2 গ্রুপ উড়ে যাচ্ছে, মিথাইল গ্রুপ উড়ে যাচ্ছে, উড়ে অ্যারোমেটাইজ করে যাচ্ছে, তাই না? বর্ধন সেনগুপ্তর মডিফিকেশান, বগাট কুকের মডিফিকেশান, আমরা পড়েছি এগুলো, কাজেই এটাও আমাদের এটাও জানা। যদি তারপরেও কেউ এটা নিয়ে আরও পড়াশুনো করতে চাও তো আমার রেফারেন্স দেওয়া আছে। আর যদি পিকটেট স্প্যাংলার রিয়াকশান তুমি গুগলে দাও তাহলে আরও ইনফরমেশান পেয়ে যাবে। ওকে, এগোবো? পরেরটাই যাই। এটা কিন্তু তোমার সিলেবাসে আছে, কারণ স্ক্রপ কুইনোলিন সিনথেসিস তোমার সিলেবাসে আছে। স্ক্রপ কুইনোলিন সিনথেসিসটা এটা ঠিক স্ক্রপ কুইনোলিন সিনথেসিস দেয়নি। আমরা স্ক্রপ কুইনোলিন করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গ্লিজারল নিই, এবং গ্লিজারল নিয়ে সেটাকে ইন সিটু ডিহাইড্রেট এবং রিঅ্যারেঞ্জমেন্ট করে পিনাকলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট করে অ্যাক্রোলিন বানাই। অ্যাক্রোলিন মানে হচ্ছে CHO, তার সাথে একটা ভিনাইল গ্রুপ, এবং অ্যাক্রোলিন নিয়ে রিয়াকশান করলে আমরা এর আগের দিন দেখছিলাম যে স্ক্রপ কুইনোলিন সিনথেসিস করলে আমরা কুইনোলিন পাই। তো এবার আমাকে অ্যাক্রোলিনের হায়ার হোমোলগটা দিয়েছে, এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে মিথাইল ভিনাইল কিটোন MVK। স্ক্রপ কুইনোলিন সিনথেসিস করলে, যেহেতু স্ক্রপ কুইনোলিন অলরেডি আমার লেখা আছে, আমরা পড়েছি, ডিসকাস করেছি, তাই এই জায়গাতে আমি এটা নিয়ে আর বিশাল কিছু ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। শুধু আমরা এইটুকু বলবো যে এই নাইট্রোজেনের সাথে এই কার্বনের যোগ হবে এবং এই কার্বনটার সাথে এই কার্বনটার যোগ হবে, যার ফলে আমরা একটা 6 মেম্বার রিং ইনস্টল করতে পারবো। এই কার্বনটাতে অ্যাটাক করলে এখানে একটা OH তৈরি হবে, কার্বনিলটা একটা OH-এ কনভার্টেড হবে, আর তার সাথে একটা মিথাইল থাকবে। তুমি দেখে বুঝতে পারছো যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আঁকা হয়েছে, যে স্ট্রাকচারটা আঁকা হয়েছে, তার কোন পার্টটা কোথা থেকে এসছে সেটা তুমি বুঝতে পারছো। অ্যানিলিন থেকে কোন পার্টটা এসছে? অবভিয়াসলি এই পার্টটা। আর MVK থেকে কোন পার্টটা এসছে? এই পার্টটা এসছে না, এই 4 কার্বন পার্টটা এসছে। হ্যাঁ, তার মানে ফার্স্টে এখানে কনজুগেট অ্যাডিশন হয়েছিল, তারপরে আবার ইন্ট্রামলিকুলার ফিডেলক্রাফট টাইপ রিয়াকশান হয়েছে। ফাইন। তা একটু আগে তো আমরা দেখলাম যে এই ধরনের অ্যালকোহলকে তুমি যদি অ্যাসিডের মধ্যে ফেলে রেখে দাও, অ্যাসিড তো রয়েছে, তা বেনজাইলিক অ্যালকোহল, তো সে কি থাকবে না চলে যাবে? ডিহাইড্রেট করবে। ডিহাইড্রেট করলে এখানটায় ডাবল বন্ড হলো। এই জায়গাটাতে একটা আমার অক্সিডেশন দরকার। এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কে কাজ করছে দেখো তো, স্কিমটা দেখে বুঝতে পারছো যে অক্সিডাইজারটাকে? এই ডিহাইড্রোজেনেশনটা কে করছে? এখানে বাইরে থেকে প্যালাডিয়াম চারকোল বা সেলেনিয়াম কিছু দেওয়ার দরকার পড়ছে না। হ্যাঁ, নাইট্রোবেনজিন যদি অক্সিডাইজার হয় তাহলে তার নিজের ফেট কি হবে? কেউ যদি কাউকে অক্সিডাইজ করে, আমি যদি কাউকে অক্সিডাইজ করি তাহলে আমার কি হবে? আমি কি হব? আমার কি হবে? আমি রিডিউসড হয়ে যাব। তাহলে নাইট্রোবেনজিন রিডিউসড হয়ে দেখো কি তৈরি হয়েছে। রিডিউসড হয়েছে নাইট্রোবেনজিন, দেখো তো। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কমে গেছে অবভিয়াসলি, তো রিডাকশন হয়েছে। এবং এই অ্যানিলিনটাই তোমার আবার তোমার যে সাবস্ট্রেট যে অ্যানিলিন, তার ফিডস্টক মেটেরিয়াল হিসেবে কাজ করছে। মানে আমি কন্টিনিউয়াস মিডিয়ামে নাইট্রোবেনজিন ইজ এ সলভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সোর্স অফ মাই অ্যানিলিন। বেশ, তাহলে আমি এইটা তৈরি হওয়াটা বুঝতে পারলাম, আমার 4 মিথাইল আইসোকুইনোলিন তৈরি হয়ে গেল। তোমাকে এইটাও বলতে পারে যে কমনলি অ্যাভেলেবল স্টার্টিং মেটেরিয়াল থেকে 4 মিথাইল আইসোকুইনোলিন বানাও। 4 মিথাইল আইসোকুইনোলিন দেখলে আমি নর্মালি এটা খুব সহজেই আমি এটাকে বুঝে যাব যে আমার এই পার্টটা আসবে একটা 4 কার্বন ইলেকট্রোফাইল থেকে। যদি এখানে মিথাইলের জায়গায় হাইড্রোজেন থাকতো তাহলে আমরা অ্যাক্রাইলডিহাইড ইউজ করতাম, বা ডিরেক্ট অ্যাক্রাইলডিহাইড ইউজ না করে অ্যাক্রাইলডিহাইড প্রিকারসার হিসেবে 3 কার্বন ইলেকট্রোফাইল প্রিকারসার হিসেবে আমরা গ্লিসারল ইউজ করতাম। এখানে অবভিয়াসলি একটা এক্সট্রা মিথাইল গ্রুপ আছে, তাহলে আমার মিথাইল ভিনাইল কিটোন লাগবে। মিথাইল ভিনাইল কিটোন আমরা অ্যাসিটোন আর তার অ্যাসিটোনের উপর ম্যানিক রিয়াকশন করে বানাতে পারি। সেগুলো আমরা তো অলরেডি অর্গানিক সিনথেসিস পড়ে এসেছি সেমিস্টার পরে, আমরা ওগুলো জানি। আর এই বাকি অংশটা আসবে আমার অ্যানিলিন থেকে। কিন্তু আমার প্রশ্নটা তো সেটা দেয়নি, প্রশ্নটা বলেছে 4 কার্বক্সি কুইনোলিন বানাও। তা এটা তো আর কার্বক্সি গ্রুপ নয়। এটার আমরা যেটা করব, এর ওপরে দেখো, খেয়াল করে দেখো, আমরা একটা অ্যালডল কনডেনসেশন করছি। আমরা এর আগে ডিসকাস করেছি যে এই পজিশান কিংবা এইখানে যদি কোনো মিথাইল গ্রুপ থাকে, অর্থাৎ যদি এখানে কোনো একটা হাইড্রোজেন থাকে, CH2H থাকে, সেই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক
বিকজ এই নাইট্রোজেনটা তখন কনজুগেট বেসটাকে স্টেবিলাইজ করতে পারে। এটা আমরা ডিসকাস করেছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে এই মিথাইলটা বেসিক্যালি ক্যান বি থট অফ অ্যাজ আ কনজুগেটেড ভ্যারিয়েশন অফ আ আলফা কার্বন, আলফা টু কার্বনিল। তার মানে এখান থেকে এনল বা এনলেট জিনিসপত্র তৈরি করা যায়, এবং যদি তৈরি করা যায় তাহলে কোনো একটা অ্যালডিহাইডের সাথে তাকে অ্যালডল কনডেনসেশনেও ফেলা যাবে। এবং যদি আমরা বেঞ্জালডিহাইড দিয়ে লুইস অ্যাসিড ক্যাটালাইজ কন্ডিশনে, অ্যাসিড ক্যাটালাইজ কন্ডিশনে যদি আমরা অ্যালডল কন্ডেনসেশন করি, তাহলে এই মিথাইলটা বেঞ্জালডিহাইডের সঙ্গে রিয়াকশান করে এই অ্যাডাক্টটা তৈরি করতে পারে কি? দেখো তো, এই অ্যাডাক্টের কোন অংশটা কোত্থেকে এসছে? এই অংশটা কোত্থেকে এসছে? 4 মিথাইল কুইনোলিন থেকে। এই অংশটা কোত্থেকে এসছে? বেঞ্জালডিহাইড থেকে। ডাবল বন্ডটা হলো কি করে? অ্যালডল রিয়াকশনের প্রোডাক্ট কে? সেটা যে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। হয়েছে। বিটা হাইড্রক্সি কার্বনিল, তাকে ডিহাইড্রেট করলেই তো হয়ে যাবে নাকি? হবে না? মানে তুমি প্রথমে যে কম্পাউন্ডটা বানিয়েছিলে সেটা হচ্ছে এইটা। তুমি প্রথমে যেটা বানিয়েছো সেটা হচ্ছে এইটা। আমি আঁকি একবার। তার মানে এখানে ছিল নাইট্রোজেন, তুমি ওইখানে মিথাইল রেখেছিলে, তো মিথাইলের ওখান থেকে এনোলাইজ করেছিল, এনোলাইজ করার পরে ও ওখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, অ্যাটাক করার পর তোমার এই জিনিস তৈরি হয়েছে। এখানে আছে ফিনাইল, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে OH, এইখানটায় আছে হচ্ছে তোমার CH2, রাইট? আমি এই পুরো জিনিসটাকে একটা অন্য রং দিয়ে দেখিয়ে দিই যাতে তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে, এই নীল রঙের পার্টটা কোত্থেকে এসছে? 4 মিথাইল কুইনোলিন থেকে। আর কালো রঙের পার্টটা কোত্থেকে এসছে? বেঞ্জালডিহাইড থেকে। এবার একে যদি তুমি অ্যাসিড মিডিয়ামে ফেলে রেখে দাও তাহলে ডিহাইড্রেট তো করবেই, কারণ বেঞ্জাইলিক অ্যালকোহল। প্লাস যে ডাবল বন্ডটা তৈরি হবে সেটা সাংঘাতিক কনজুগেটেড, বিকজ ফিনাইল রয়েছে পাশে, এবং তার সঙ্গে আবার আরেক দিকেও একটা অ্যারোমেটিক রিংকেও পেয়ে যাচ্ছে। ফলে এখান থেকে জল বেরিয়ে যাওয়া ভীষণ রকম ইজি হবে বলে আমার নিজের মনে হয়, এবং আমার মনে হয় যে সেটা তুমিও বুঝতে পারবে। কাজে এইখানে যদি আমি একটা ডাবল বন্ড ফেলে দিই, দেখো, খেয়াল করে দেখো, এটা হওয়াটা হতেই পারে। ডিহাইড্রেশন পসিবল আর নট পসিবল? পসিবল। তুমি দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে একটু হাত পা ছড়িয়ে আঁকি, তুমি কি খেয়াল করলে যে এক্সটেন্ডেড কনজুগেশনটা রয়েছে? দেখা যায় এক্সটেন্ডেড কনজুগেশন? এই দেখো, হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো ঠিকই আছে, ফাইন, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এখনও তো আমি পৌঁছতে পারিনি, আমার তো 4 কার্বক্সি কুইনোলিন মানে এইটা বানাতে হবে, তাই না? এবার এইখানে এই রিয়াকশনটা দেখো, এটা কি রিয়াকশন করছে, দেখো রিয়েজেন্ট দেখো কি করছে। কি রিয়াকশন করছে? একদমই তাই। এখানে তো অসংখ্য ডাবল বন্ড আছে, তো স্পেসিফিক্যালি একটা ডাবল বন্ড ওজোনোলিসিস হচ্ছে, এবং সেটা হচ্ছে এই ডাবল বন্ডটা। তোমার এই রিংয়ের ভেতরেও ডাবল বন্ড আছে, এই রিংয়ের ভেতরেও ডাবল বন্ড আছে, এই রিংয়ের ভেতরেও ডাবল বন্ড আছে, তাহলে সেগুলো হচ্ছে না কেন? ও বেছে বেছে ওই হ্যাঁ ঠিকই, ওই জায়গার ডাবল বন্ডগুলো একটু স্পেশাল ডাবল বন্ড। তুমি ওই জায়গাতে অক্সিডেশন করতে গেলে অ্যারোমেটিসিটিতে হাত দিতে হবে, ওটা চট করে হবে না। মানে অক্সিডেশন করতে গেলেও না, ওজোনোলাইসিস করতে গেলে ওখানে চট করে হবে না। তার ফলে এই যে ডাবল বন্ডটা আছে মাঝখানের ডাবল বন্ড, ফিনাইল আর কুইনোলিনের মাঝখানে যে ব্রিজিং ডাবল বন্ডটা আছে সেইটাই যাবে, এবং অক্সিডেটিভ কন্ডিশন রেখেছে, খেয়াল করে দেখো। তো ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন, দুদিকে অ্যালকিন কার্বনের দুদিকে দুটো সাবস্টিটিউশন, তার মানে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড হওয়ার কথা। অ্যালডিহাইড এই মিডিয়ামে সার্ভাইভ করবে না, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। বোঝা গেল কি গেল না বলো? এইবার কেউ যদি এটাকে বলে যে তাহলে এই মশাই আপনি এটাকে ডিরেক্ট অক্সিডেশন করলেন না কেন, আপনার তো মেথড জানা আছে,
আপনার মেথড কি জানা নেই? আপনি তো জানেন। তুমি জানো টলুইনকে অক্সিডাইজ করলে বেঞ্জোইক অ্যাসিড হয়? হয় না, হয় না? টলুইনকে অক্সিডাইজ করলে বেঞ্জোইক অ্যাসিড হয় না, হয় না? জানো না এটা? টলুইনকে KMnO4 দিয়ে বা অ্যাসিডিক ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজ করলে তো বেঞ্জোইক অ্যাসিড হয়ে যায়। আচ্ছা হয়। হয়তো। তাহলে এটা এটা হলো না কেন বলো দেখি? একটু ভালো করে চিন্তা করে দেখো তো স্ট্রাকচারটার দিকে তাকিয়ে, কেন হলো না এটা? কারণ মিথাইলটা যে গ্রুপে, মানে মিথাইলটা যে রিংয়ে আছে, মানে টলুইনের ক্ষেত্রে মিথাইলটা যে রিংয়ে থাকে আর এখানে মিথাইলটা যে রিংয়ে আছে, দুটো রিং কি একই রকম? না, এখানে তো নাইট্রোজেন আছে। তা আমরা এটা শিখেছিলাম না যে পিরিডিন, কুইনোলিন, আইসোকুইনোলিন, এইসব জিনিসের যে মানে কি বলে, ওই তাদের যে নাইট্রোজেনওয়ালা রিংটা, সেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট রিং। সেটা জানা যাচ্ছে বেঞ্জিন রিংটা। হ্যাঁ, তার মানে এই সব দিকে অক্সিডেশন হয়ে যাওয়ার বিরাট চান্স রয়েছে, এই সব দিকে অক্সিডেশন হয়ে যাবে প্রবাবলি, এটা এইখানটা CO2H হয়ে যাবে, এখানটা CO2H হয়ে যাবে, এই সব নষ্ট হয়ে যাবে, তুমি রিং পাবে না। ঠিক যেরকম ভাবে নাইট্রোজেন ইউজ করতে হয়, নাইট্রো ইয়েস, 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 এক্স্যাক্টলি, 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 হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। গ্রাবের যে প্রুফটা ছিল যে অর্থ পজিশনে ফিউশন আছে, সেটা একবার নাইট্রেশন করছিল ন্যাপথেলিনের, তখন অক্সিডেশন করছিল, তখন নাইট্রোন্যাপথেলিক অ্যাসিড পাচ্ছিল, আর নাইট্রোটাকে রিডিউস করে যখন NH2 করছে, তখন ওই NH2 ওয়ালা রিংটা অক্সিডাইজ হয়ে চলে যাচ্ছে এবং আমরা কেবলমাত্র থ্যালিক অ্যাসিড পাচ্ছি। এক্স্যাক্টলি তাই। এখানে একটা জিনিস না খুব বড় ভুল হয়েছে আমার। তুমি কি দেখে বুঝতে পারছো আমার কাছে কোনো ভুল হয়েছে? আমি এটা হুড়োহুড়ির মধ্যে করেছি, এটা করাটা ঠিক হয়নি। মানে পরীক্ষার খাতায় এটা লিখলে আমি নিজেই হয়তো মানে ভাববো যে কেন এরকম লিখেছে। কোথায় ভুল হয়েছে বলো তো? বলো দেখি কোথায় ভুল হয়েছে? এটা করাটা আমার ঠিক হয়নি এবং ভুলটা পারপিচুয়েট করে গেছে আর কি। এই যে রিং স্ট্রাকচারটা আমি এঁকেছি, এই ক্যানোনিক্যালটাই কি কুইনোলিনের মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল? এইটা কি মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল? না, ভুলটা হচ্ছে এখানে যে কুইনোনয়েড ফর্মটা কন্টিনিউ করে লাগাবে। এক্স্যাক্টলি, এটা লেখা উচিত ছিল এইরকম ভাবে। এই যে যেটা আমি এখানে করেছি। এবার দেখে বুঝতে পারছো দুটোর মধ্যে তফাৎ কোথায়? আমি যেটা ওইখানে করেছি, আমি যেটা বাই মিস্টেক, এ তো সিলেক্ট করতে গেলেও অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেটা ওইখানে করেছি সেটা হচ্ছে এইটা। এটা কি ঠিক হয়েছে করা? এই ফর্মটা কি ঠিক, আঁকাটা কি ঠিক, তুমি বলো তো? ওদের পরীক্ষার খাতায় এটা করো না। তোমাদের আমি এটা শেয়ার করে দিয়েছি তো এই ডকুমেন্টটা। হ্যাঁ, তাহলে এটাতে কারেকশন করে নিও, ঠিক আছে? ওকে, বোঝা গেল? হ্যাঁ, এগোচ্ছি। তাহলে একটা প্রশ্ন আছে আমার। বলো। যদি এখানে এরকম মেথড ইউজ করে 4 কার্বক্সি কুইনোলিন বানানো যায়, তাহলে 2 কার্বক্সি কুইনোলিনটা কিভাবে বানাবো? 2 কার্বক্সি কুইনোলিন কি করে 2 কার্বক্সি কুইনোলিন কি করে বানাবো? সেক্ষেত্রে আমাকে এইখানে একটা মিথাইল সাবস্টিটিউয়েন্ট নিতে হবে এবং এখানে একটা হাইড্রোজেন নিতে হবে। তো আমি তো 2 কার্বক্সি, মানে এখানে মিথাইল থাকলেও তো তার অ্যালডল কন্ডেনসেশন করা সম্ভব, অসুবিধা নেই, আমি তো করতেই পারি। সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন থাকবে কারণ আমি তো অ্যালডিহাইড নিয়েছিলাম। বোঝা গেল কি বললাম? তার মানে তখন আমাকে নিতে হবে, এমবিকে নিলে হবে না, এমবিকের আইসোমারটা নিতে হবে যেখানে অ্যালডিহাইড থাকবে আর বিটা কার্বনে একটা মিথাইল থাকবে। তার মানে অ্যাসিটালডিহাইডের, ওটা তো অ্যাসিটালডিহাইডের অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট আর কি। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? তাহলে সামনে এগোবো কি সামনে? ভুলের জায়গাটা কি বললেন আমি না বুঝতে পারলাম না। কোন জায়গাটা? আপনি বললেন না একটা ভুল করেছেন, ওই জায়গাটা কোনটা বললেন? দেখো, দুটো স্ট্রাকচার পাশাপাশি আঁকা আছে, এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা। এই দুটোর মধ্যে কোন স্ট্রাকচারটা ঠিক বলে তোমার মনে হয়, তুমিই বলো, আমি বড় করে দিচ্ছি।
তফাৎটা কোথায় আছে খেয়াল করো, তফাৎটা কিন্তু এই জায়গাতে আছে। এইটা ভার্সেস এইটা। তো এবার তুমি আমাকে বলো যে বাঁদিকে স্ট্রাকচারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার নাকি এটা আবার এরকম নিয়ে নিচ্ছে কেন? এই কার্বনটার কি সমস্যা হলো আবার? এই কার্বনের ভ্যালেন্সি ট্যালেন্সি সবই তো ঠিক আছে, এই সেরেছে, জানি না কেন নিচ্ছে, নিবে ছাড়ো। তো তুমি আমাকে বলো বাঁদিক ডান দিক কোনটা, দুটো রং আলাদা করে দিই, এইটা লাল এটা নীল, কোনটা ঠিক? বা কোনটা রাদার ঠিক তো কোনোটাই নয়, মানে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বলা ভালো আর কি। নীলটা ঠিক মনে হচ্ছে, কারণ যদি নীলটা ঠিক হয় তাহলে রেজোনেন্সটা হলে পাশের রিংটার অ্যারোমেটিসিটি থাকছে। আর যদি এই ও বাবা, এইখানে যদি লালে যদি রেজোনেন্স করো তাহলে সেখানে পাশের রিং এর অ্যারোমেটিসিটি থাকছে না, এই ডাবল বন্ড তো থেকেই যাচ্ছে। এই ডাবল বন্ডটাকে, এই ডাবল বন্ডকে আমি যদি এরকম করে না লিখি, যদি এরকম করে লিখি, তাহলে তখন তুমি বলবে যে অ্যারোমেটিসিটি থাকছে। ওসব কোনো ব্যাপার নয়, খেয়াল করে দেখো এখানটায় কুইনোনয়েড স্ট্রাকচার হয়ে গেছে। এই যে স্ট্রাকচারের ফ্র্যাগমেন্টটা, এটা তো কুইনোনয়েড। তা কুইনোনয়েড কেন হতে যাবে? কুইনোনয়েড কেউ হতে চায় না, এটা কুইনোনয়েড। হ্যাঁ, বেঞ্জিনয়েড স্ট্রাকচার সবসময় প্রেফার করবে। এবার যদিও এগুলো রেজোনেন্স ক্যানোনিক্যাল, কিন্তু এগুলো এরকম ক্যাজুয়ালি লেখা উচিত নয়। এবার আমি তাড়াহুড়ো করে করেছি তোমাদের জন্য, অত মাইন্ডফুল ছিলাম না, কিন্তু এখন দেখতে গিয়ে খেয়াল করলাম, সেই জন্য আমি বলে দিলাম। এটা যখন ফাইনাল ফর্মে যখন পরে লিখবো তখন এটা কারেকশন করে দেবো। রেজোনেন্স দুটোতেই তুমি আঁকতে পারবে, রেজোনেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু কুইনোনয়েড স্ট্রাকচার আমি তো বরাবর কুইনোনয়েড এঁকে গেছি, দেখো খেয়াল করে দেখো, এ দেখো কুইনোনয়েড, এ দেখো কুইনোনয়েড, এ দেখো কুইনোনয়েড, এটা আঁকা উচিত হয়নি। এ দেখো কুইনোনয়েড, এটা আঁকা উচিত হয়নি। বুঝে গেল? এরপরে আবার দুটো আছে, তার মধ্যে একটা তোমার সিলেবাসে আছে আর একটা নাই। সিলেবাসে যেটা আছে সেটা বহুবার ডিসকাস করা হয়ে গেছে, সেই জন্য সেটা তো বলেই দিচ্ছি। আর যেটা সিলেবাসে নাই সেটা নিয়ে মাথা ঘামিয়েও লাভ নাই, সত্যি কথা বলতে। 2 synthetic routes to quinoline starting from the compounds which contain the following structural units. ভালো কথা, একটা বলেছে এই স্ট্রাকচারাল ইউনিটটা থাকতে হবে। এবার কুইনোলিন বানাতে গেলে তো অবভিয়াসলি তার মানে আমার এই পার্টটা তো লাগবে, তার মানে একটা 3 কার্বন ইলেকট্রোফাইল লাগবে, কারণ এই বাকি পার্টটা বলে দিয়েছে যে এখান থেকে আসবে। আনডাউটেডলি এই পার্টে নাইট্রোজেন হবে নেগেটিভ, কারণ পজিটিভ সোর্স অফ নাইট্রোজেন ভীষণ শক্ত খুঁজে পাওয়া। নাইট্রোফাইট্রো হতে পারে, কিন্তু সেটা তো আর রিংয়ের মধ্যে ইন্ট্রোডিউস করার কোনো স্কোপ নেই আমার, রিংয়ে অলরেডি নাইট্রোজেন ইন্ট্রোডিউস করা আছে। ফিনাইল রিংয়ের পাশে নাইট্রোজেন আছে, আবার তার উপরে ফার্দার রিয়াকশান করব এবং সেই নাইট্রোজেনটা আবার পজিটিভ হবে, এই জিনিস প্রায় হয় না। তার মানে ফিনাইল রিংয়ের সঙ্গে যদি নাইট্রোজেন থাকে তাহলে ও জিনিস নেগেটিভই হবে, এবং সেক্ষেত্রে আমরা অ্যানিলিনকে প্রাইম সোর্স হিসেবে ধরতে পারি। যদি ওটা নেগেটিভ হয়, মানে নাইট্রোজেনটা যদি নেগেটিভ হয়, তাহলে বাই ডিফল্ট এটা যেহেতু এনামিন টাইপ লিঙ্কেজ, তাহলে এই অর্থকার্বনটাও নেগেটিভই হবে। ভালো কথা। তার মানে আমার কুইনোলিন রিং স্ট্রাকচার বানাতে গেলে এই 6 মেম্বার রিংটার মধ্যে এই কার্বনটা আর এই নাইট্রোজেনটা আসবে, তাহলে আরেকটা 3 কার্বন ইউনিট লাগবে। যেহেতু আমি দুটোকেই মাইনাস করে দিয়েছি, তাহলে আমার 3 কার্বন ইউনিটের 1 আর 3 পজিশনে ডেল পজিটিভ থাকতে হবে। তার মানে একটা 1,3 বিস ইলেকট্রোফাইল লাগবে। তা 1,3 বিস ইলেকট্রোফাইল হিসেবে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল ব্যবহার করতে পারি তো? দেখো এইটার এটা ইকুইভ্যালেন্ট না? আলফা আমার বিটা কার্বনটাও ইলেকট্রোফিলিক, কার্বনিল কার্বনটাও ইলেকট্রোফিলিক, তাহলে এটা কী রিয়াকশান? স্ক্রপ না? তো মিটে গেল। স্ক্রপ নিয়ে আর আমি আর বেশি কিছু বলিনি, কারণ স্ক্রপ তো অনেকবার আলোচনা করা হয়েছে। তারপরে একটু শক্ত আছে, তারপরে তোমাকে বলে দিয়েছে এইটা লাগবে, এই ফ্র্যাগমেন্টটা চাই, মানে একটা নাইট্রোজেন থাকবে, তার সাথে একটা কার্বন থাকবে। এবার যেহেতু এটা অর্থ কার্বন নয়, নাইট্রোজেনটা তো আমি নেগেটিভ নিয়েছি, সেটা ঠিক আছে, এটার উপরে আমি ডেল প্লাস চার্জ নিয়েছি। ওকে, এরপর ডেল প্লাস চার্জ নিলে আমার যেটা সুবিধে সেটা হচ্ছে এই নাইট্রোজেনের সাথে যে 2 কার্বন ইলেকট্রোফাইলটা 2 কার্বন ফ্র্যাগমেন্টটা দেবো, তার নাইট্রোজেনের সাথে যে কার্বনটা লাগবে সেটা ইলেকট্রোফিলিক হতে হবে, আর এই কার্বনটার সাথে যেটা জুড়বে সেটাকে নিউক্লিওফিলিক হতে হবে। তার মানে আমার এইখানে আমি অল্টারনেট পোলারিটি পাচ্ছি, এবং আমি জানি যে অল্টারনেট পোলারিটি রিয়েজেন্টটা নর্মাল পোলারিটি রিয়েজেন্ট হয়, আমপোলং টাম্পোলং কিছু করতে হবে না। এটা আমাদের মনে আছে, আমরা পড়েছিলাম সেই।
ওই যে 1,4 ডাইকার্বনিল, 1,6 ডাইকার্বনিল, 1,5 ডাইকার্বনিল, 1,3 ডাইকার্বনিল, 1,2 ডাইকার্বনিল আমরা পড়িনি? 1,2 ডাইকার্বনিল তৈরি করতে গেলে আমাদের আমপোলং রিএজেন্ট লাগে, 1,4 তৈরি করতে গেলে আমপোলং রিএজেন্ট লাগে। তা আমি শুধু শুধু আমপোলংয়ের দিকে যাব কেন? তা আমার এই দিকটা করলেই হবে। তো এই দিকের গ্রুপ হিসেবে, এই দিকের রিপ্রেজেন্টেটর হিসেবে আমরা এই জিনিসটাকে ব্যবহার করছি। দেখো এইখানটায় অবভিয়াসলি NH2 হবে, এরকম একটা কম্পাউন্ড, আর তার সাথে তোমার একটা কার্বনিল গ্রুপ আছে, মানে আলফা পজিশন অফ দি অ্যানিলিন ইজ ফাংশনালাইজড উইথ আ অ্যাসাইল গ্রুপ। আর এই দিকের ফাংশনালিটি হিসেবে এখানে ডেল মাইনাস চার্জ লাগবে, এখানে ডেল প্লাস চার্জ লাগবে। তো এর তো খুব ভালো এক্সাম্পল হচ্ছে কার্বনিল কম্পাউন্ড যার আলফা পজিশনে দুটো হাইড্রোজেন আছে। হ্যাঁ করতে পারি, নিশ্চয়ই পারি, অবশ্যই পারি। সেক্ষেত্রে আমার এইখানটায় একটা অ্যাডিশনাল কার্বনিল গ্রুপ থাকবে, পারি। এই যে সিনথেসিসটা, এর নাম আছে, এটা ফ্রাইডল্যান্ডার সিনথেসিস। তোমাদের সিলেবাসে নেই, মানে এখন নেই, ভবিষ্যতে হয়তো আসতেও পারে কোনো সময়, আর আগে ছিল, সেই জন্য তখন কোশ্চেন আসতো। যদি তুমি এটা নিয়ে জানতে চাও, স্টাডি গাইডের ভলিউম 5-এর পেজ নাম্বার 777-এ এটা করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে সম্ভবত পেজ নাম্বারটা ভুল হয়েছে, বুঝলে? এটা 77 হবে না। দেখি তো, স্ক্রপের এর আগে আমরা যে স্ক্রপের কথা বলেছি, স্ক্রপের পেজ নাম্বারটা আমাকে একবার মনে করিয়ে দিও, আমি বলে দেবো। এটা স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার 70, হ্যাঁ না তাহলে ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার 77-এ আছে, কিন্তু তুমি যদি ভলিউম 5 অফ স্টাডি গাইডে খোঁজো, সেখানে কিন্তু এটা অনেক পরে আছে, পেজ নাম্বার 77 অবভিয়াসলি নেই, কারণ সেখানে অন্য জিনিস আছে। তো আমরা এই পিকটেট স্প্যাংলার বা ফ্রাইডল্যান্ডার এইসব সিনথেসিস নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। পিকটেট স্প্যাংলার সিনথেসিসটা ফেয়ারলি সিম্পল বলে আমি ওটাকে আরেকটু ইলাবোরেটলি বললাম, কিন্তু ফ্রাইডল্যান্ডারের মধ্যে আমি আর এখন যেতে চাইছি না। তাহলে আমরা সামনের দিকে এগোবো। দেখো, স্ক্রপ সিনথেসিসকে বলেছে, কিন্তু সেটাকে আবার একটু অন্যরকমভাবে বলেছে। স্ট্রাকচার অফ কুইনোলিন ইন্ডিকেটস দ্যাট ইট ক্যান বি সিনথেসাইজড ফ্রম অ্যানিলিন and a 3 carbon unit having electron deficiency at C1 and at C3. C1 এ থাকবে, C3 তে থাকবে। রাইট ডাউন 2 such 3 carbon units, অর্থাৎ দুটো such 3 carbon units বলেছে। স্ক্রপের জন্য আমরা এই 3 carbon unit হিসেবে কি ব্যবহার করেছিলাম? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, রাইট? এই এমবিকে দেখলাম, অ্যাক্রোলিন দেখলাম। আচ্ছা, তুমি আর কোনো অল্টারনেটিভ কিছু বলতে পারো এইটা ছাড়া? এইটাকে বাদ দিয়ে অল্টারনেটিভ কোনো? হ্যাঁ বলো। 1,3 ডাইকার্বনিল, এক্স্যাক্টলি। তুমি যদি 1,3 ডাইকার্বনিল নাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার, সেটার নাম হচ্ছে কমবেস সিনথেসিস। এবং এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে তোমার এই নাইট্রোজেন যখন এখানে গিয়ে ধাক্কা মারবে, খেয়াল করে দেখো, স্ক্রপ কুইনোলিন সিনথেসিসে আমি যদি একটুখানি পিছিয়ে যাই, তাহলে স্ক্রপ কুইনোলিন সিনথেসিসে তোমার একটা ডিহাইড্রোজেনেশন করার দরকার পড়ে, তাই না? এই দেখো, এই জায়গাতে একটা ডিহাইড্রোজেনেশন দরকার হচ্ছে না? আচ্ছা, বাই চান্স যদি এখানে আরেকটা OH গ্রুপ থাকতো, তাহলে কি তোমার ওটা দরকার হতো? না, কারণ সেখানে তো ডিহাইড্রেশন এমনি হয়ে যেত, এই H আর এই OH আরামসে বেরিয়ে যেত। আচ্ছা, এখানে OH গ্রুপ কখন থাকতো? যদি তোমার, যদি এইখানটাতে কোনো ডাবল বন্ড না থেকে এই জায়গাতে যদি একটা কার্বনিল থাকতো, তাহলে এই নাইট্রোজেন যখন এখানে অ্যাটাক করবে, তখন এটা খুলে গিয়ে কি হতো? OH হয়ে যেত না? একটা প্রশ্ন আছে, সেটা বলো বলো। এখানে এই NH2 গ্রুপটা গিয়ে তো সেই কার্বনিল প্রথম অ্যাটাক করবে, যেটা মো ইলেকট্রোফিলিক। হ্যাঁ, আনসিমেট্রিক্যাল 1,3 ডাইকার্বনিল ব্যবহার করলে তো তা হবেই। হ্যাঁ, সেই প্রবলেমটা তো, যেটা তুমি একটু আগে দেখলে, ওই রিজিওসিলেক্টিভিটি প্রবলেম তো হবেই, ঠিকই। কিন্তু সাপোজ তুমি ব্যবহার করছো অ্যাসিটাইল অ্যাসিটোন, MECO CH2COMe, তো দুদিক সিমেট্রিক্যাল। এবার তুমি একটু চিন্তা করে বলো তো, যে যদি অ্যাসিটাইল অ্যাসিটোন ব্যবহার করি, অ্যানিলিন ব্যবহার করি, তাহলে আমার ওই কমবেস সিনথেসিস থেকে ফাইনাল প্রোডাক্ট আমি কি পাবো? একটু চিন্তা করে বলো। 2 আর 4 পজিশন দুখানা মিথাইল গ্রুপ থাকবে। একদম কারেক্ট, 2 আর 4 পজিশনে দুখানা মিথাইল গ্রুপ থাকবে, ঠিকই। নাইট্রোজেন প্রথমে একটা কার্বনিলকে অ্যাটাক করবে, OH হবে, তারপর ইন্ট্রামলিকুলার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তারপর ডিহাইড্রেট করে যাবে।
আর ডিহাইড্রেশনটা আগে পিছিয়ে হতে পারে, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। বোঝা গেল না বলো? হ্যাঁ স্যার বলতে পারছি। তো এই জিনিস হচ্ছে কম বেস সিনথেসিস। এখানে কি করেছো তুমি বেসিক্যালি এর অক্সিডেশন নাম্বার তুলে দিয়েছো, খেয়াল করে দেখো, খেয়াল করো, একটু খেয়াল করলেই হবে। এই কার্বনটা আর এই কার্বনটা কোনটার অক্সিডেশন নাম্বার বেশি বলো তো? কোনটার বেশি? ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। কার্বনিল যেখানে আছে সেখানেই বেশি, কার্বনিল যেখানে আছে সেখানেই বেশি হবে না? অক্সিজেনের সাথে দুটো বন্ড আছে ওর, আর প্রত্যেকটা অক্সিজেনের সাথে বন্ড ওর জন্য ওকে +1 করে অক্সিডেশন নাম্বার উপহার দেয়, তো ওখানে বেশি হবে। তার মানে ওই এই জায়গায় অলরেডি কার্বনটা অক্সিডাইজড হয়েই আছে, তার মানে তোমার আর ওই অক্সিডেশনটা করতে হচ্ছে না, যে অক্সিডেশনটা তোমার স্ক্রপ কুইনোলিন সিনথেসিসে নাইট্রোবেনজিন করে থাকে। বেসিক্যালি তুমি নাইট্রোজেন আর কার্বন, এই নাইট্রোজেন আর এই কার্বন, এদের মাঝে এর থেকে একটা হাইড্রোজেন নেবে আর এর থেকে একটা হাইড্রোজেন নেবে, তাই তো? তার মানে অক্সিডেশনই করবে তুমি। তো অক্সিডেশন নাম্বার তুমি যদি অলরেডি আগে বাড়িয়ে রেখে দাও, তাহলে আর অসুবিধা কী আছে? ডিহাইড্রেশন হবে, দ্যাটস ইট। বোঝা গেল? লজিকটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওই কমবে সিনথেসিস কিন্তু সিলেবাসে নেই বাপু, অতএব আমাদের ওটা তুমি যদি জেনুইনলি ইন্টারেস্টেড থাকো, তো ইউ আর রেফার্ড টু ভলিউম 5 পেজ 763, এবং এইটা নিয়ে আমরা অল্প স্বল্প কিছু এই পেজ 78 একটু আলোচনা করেছিলাম। এই পেজ 78 এইখানটায় আলোচনা করা ছিল। এই জিনিসটা বেসিক্যালি এই কমবে সিনথেসিস থেকেই আসে। এই দেখো, অ্যাসিটাইল অ্যাসিটোন কমবে সিনথেসিসটা আমি করিয়েছি কারণ এই পার্টটা দিয়ে দেয়। এই কমবে সিনথেসিসের মডিফাইড ভার্সন হচ্ছে এইটা। তুমি যদি এই ইথাইল অ্যাসিড অ্যাসিটোনের হাই টেম্পারেচারে রিয়াকশন করো তাহলে সেটার নাম হচ্ছে নর সিনথেসিস, আর যদি লো টেম্পারেচারে রিয়াকশন করো তাহলে তার নাম হচ্ছে কনরাড লিম্পাক সিনথেসিস। নাম ধরে ধরে দেয় না, কিন্তু এই টেম্পারেচার ডিপেন্ডেন্স এবং তার সাথে রিজিও সিলেক্টিভিটি ইস্যু এইটাকে কাপল করে ওরা প্রবলেম দিয়ে থাকে, সেই জন্য ওটাকে সলভ করেছি, আর ওটা করতে গিয়ে আমাকে কমবেসটা বলতেও হয়েছে। ওকে, এই জিনিসটা বেসিক্যালি তুমি হান্স পিরিডিনের যে সিনথেসিস ছিল সেখানেও অক্সিডেশন লেভেলকে অ্যাডজাস্ট করে ফাইনাল ডিহাইড্রেশন স্টেপটাকে, ফাইনাল অক্সিডেশন স্টেপটাকে অ্যাভয়েড করা যায়, আমরা সেখানেও দেখেছিলাম। ইফ ইউ আর স্টিল কিউরিয়াস অ্যাবাউট ইট, প্লিজ লিসেন টু দ্য ভিডিও লেকচার্স রিলেভেন্ট পার্ট, and then if you still have any queries we can discuss. তো আমাদের এটা শেষ হয়ে গেল, হেটেরোসাইকেল শেষ। কার্বোহাইড্রেটের জিনিসটা বানাচ্ছি, তোমাদেরকে আমি দিয়ে দেবো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি বলো? না স্যার। তাহলে রেকর্ডিংটা আমি বন্ধ করি।